আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ধারাবাহিক আমাদের পাঠশালার যে কার্যক্রম সেই কার্যক্রমের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের যে ক্লাসটা নিব সেটা হচ্ছে ক্লাস 7-এর আমাদের যে অনলাইন হোম টেস্টটা আসছে 4 সেটার ওপরে। আমি আশা করি তোমরা সকলেই অবগত আছো যে আমাদের ক্লাস 7-এ অনলাইন হোম টেস্ট 4-এ সেকেন্ড পেপার আছে এবং আশা করি সিলেবাস সম্পর্কেও তোমাদের ধারণা আছে। তারপরেও আমি একটু বলে দিই, আমাদের অনলাইন হোম টেস্ট সিলেবাসে এবার গ্রামাটিক্যাল যে আইটেমগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে সাবস্টিটিউশন টেবিল আর আরেকটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। আর সেখান থেকে আমি তোমাদেরকে আজকে যে ক্লাসটা নিব সেটা রাইট ফর্মস অফ ভার্বের ওপরে। ইংলিশ গ্রামারের সবচাইতে ইম্পর্ট্যান্ট যে পার্টস অফ স্পিচ সেটা হচ্ছে ভার্ব, আর সেটার জন্যই আমি আজকের ক্লাসটা তোমাদেরকে সেভাবেই সেট করেছি যাতে তোমরা ভার্বের উপর একটা খুবই ভালো ধারণা নিতে পারো। তাহলে তোমাদের জন্য যে শুধু এই অনলাইন হোম টেস্টটা দেওয়াটাই ইজি হবে সেটা না, এরপর যে ক্লাসগুলো আসবে সেই ক্লাসগুলোতেও তোমরা এটার উপর যদি তোমাদের ধারণাটা ভালোভাবে হয় তাহলে আমি আশা করি যে তোমরা ভার্ব সংক্রান্ত কোনো ধরনের সমস্যায় আশা করা যায় পড়বে না। তো চলো আমরা স্টার্ট করি। তো আচ্ছা, তার আগে আরেকটা জিনিস বলে নেই যে তোমরা সবাই জানো যে আমাদের একটা ক্লাস 7-এর মডেল কোশ্চেনের বই আছে। আমরা ইংলিশ গ্রামারটা সেই বইটা ফলো করেই তোমাদেরকে পড়ায় থাকি, সেটা হচ্ছে ক্রিয়েটিভ লার্নার্স, এবং আমাদের কিছু মডেল কোশ্চেন সিলেক্টেড থাকে যেখান থেকে সাধারণত প্রশ্ন সিলেক্ট হয়ে থাকে। আমাদের এবারে যে মডেল কোশ্চেনগুলো আছে সেটা হচ্ছে মডেল কোশ্চেন 11 থেকে মডেল কোশ্চেন 18, আর এই মডেল কোশ্চেনের মধ্যে থেকেই তোমাদের পরীক্ষায় কোশ্চেন সেট হবে এবং রাইট ফর্মস অফ ভার্ব থেকেই হবে, তবে সেই কোশ্চেনগুলো হবে নৈবেত্তিক স্টাইলে, মানে অবজেক্টিভ ফর্মে। আমি একেবারে ক্লাসের শেষে তোমাদেরকে দেখিয়ে দিব যে প্রশ্নটা কিভাবে থাকবে, কারণ আমাদের বইয়ে দেখবে তোমরা 6 নাম্বার আইটেম হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। 6 নাম্বারে একটা প্যাসেজের মতো দেওয়া আছে রাইট ফর্মস অফ ভার্বটা, কিন্তু পরীক্ষায় অবভিয়াসলি সেভাবে আসবে না, পরীক্ষায় বিষয়টা নৈবেত্তিক আকারে আসবে। একেবারে লাস্টের পার্টে আমি গিয়ে এইটা ডিসকাস করব যে পরীক্ষায় তোমরা কোশ্চেনটা ফেস করবা কিভাবে। তো লেটস স্টার্টস টুগেদার। লুক অ্যাট দ্য পিকচার্স। First one, they are playing football. Some little kids, they are playing football. ছবির থেকে মানে এখানে অ্যাকশনটার দিকে একটু খেয়াল করো যে আসলে তারা কি করছে, তারা একটা কাজ করছে, সেটা হচ্ছে তারা ফুটবল খেলছে। নেক্সট পিকচার, দ্য ম্যান ইজ রানিং। এখানেও একটা অ্যাকশান আমরা দেখতে পাই, সেটা হচ্ছে আ ম্যান ইজ রানিং। তাহলে বুঝতেই পারছো এই অ্যাকশানের সাথেই আমাদের আজকের টপিকটা রিলেটেড। আরেকটু দেখি আমরা, দুটো সেন্টেন্স আমি এখানে লিখেছি। ফার্স্ট ওয়ান ইজ সি স্যাং এ সং অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ আই লাইক ফ্লাওয়ার্স ভেরি মাচ। আমার দুইটা ওয়ার্ডকে রেড কালি দিয়ে আমি একটু হাইলাইট করেছি। ভালো করে খেয়াল করে দেখো, অন্যান্য যে ওয়ার্ডগুলো আছে এই সেন্টেন্সটার মধ্যে সেই ওয়ার্ডগুলো থেকে এই দুইটা ওয়ার্ড একটু ডিফারেন্ট। এখন আমি বলবো তোমাদেরকে ডিফারেন্সটা কোথায়। ডিফারেন্সটা হচ্ছে এই দুইটা ওয়ার্ড দিয়ে এই সেন্টেন্স দুইটার মেইন অ্যাকশানটা সংগঠিত হচ্ছে। তার মানে একটা কাজ, যে কাজটা বা এই বাক্যের যে মূল কাজটা, সেই মূল কাজটা হচ্ছে এই দুইটা ওয়ার্ড দিয়েই সংগঠিত হচ্ছে। একটা হচ্ছে স্যাং মানে গান গাওয়া, তার মানে সে কি করছে, সে গান গাইছে, তাহলে তার অ্যাকশানটা কি, গান গাওয়া। আর আরেকটা কি, আমি ভালোবাসি ফুল, এখানেও একটা কাজ, সেটা হচ্ছে ভালোবাসা, আর সেটা হচ্ছে লাইক। এখন এই কাজ প্রকাশিত হয় ইংলিশ সেন্টেন্সে যে ওয়ার্ড দিয়ে, আমরা সেটাকে বলি হচ্ছে ভার্ব। আমরা আরও দুইটা বাক্য দেখব। একটা হচ্ছে সি স্যাং এ সং দ্য ফ্লাওয়ার্স লুক বিউটিফুল। এখানেও দেখো স্যাং আর লুক এই দুইটা ওয়ার্ড একটু হাইলাইটেড, কারণ হচ্ছে এখানেও অ্যাকশানটাই বোঝাচ্ছে। একটা হচ্ছে গান গাওয়া মানে কাজ, আর লুক মানে দেখা, কোনো কিছুকে দেখা। সো এটাও হচ্ছে আমাদের ভার্ব।
আমাদের আজকের টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে ভার্বটা শুধু লিখলেই হবে না, এটাকে সঠিক ফর্মে লিখতে হবে। আর এটাই হচ্ছে পড়ার বিষয়। তুমি তোমার মনের মতো করে একটা জিনিস লিখতে পারবে না ইংলিশ ভাষায়, সেটা অবশ্যই কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করেই তোমাকে লিখতে হবে। তো যখন তুমি সেই রুলস আর রেগুলেশনগুলো ভালো করে জানতে পারবা, দেন তোমার সেন্টেন্সটা কারেক্ট হবে। আর মনে রাখবা, ইংলিশ সেন্টেন্সে সবচাইতে ইম্পর্ট্যান্ট পার্টটাই হচ্ছে ভার্ব। তুমি ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স লিখতে পারবে না। তুমি যদি শুধু একটা ভার্ব লেখো, সেটাও একটা সেন্টেন্স, কিন্তু তোমার বাক্যে যদি কোনো ভার্ব না থাকে, তাহলে সেটা কিন্তু কোনো সেন্টেন্স হবে না। সো শুধু ভার্ব জানলে হবে না, সেই ভার্বটার কিভাবে সঠিকভাবে লিখতে হবে, এই জন্য রাইট ফর্ম, যে সঠিক ফর্মটা কি সেইটা আমরা জানতে পারবো। দেখো, আমি এখানে দুইটা বাক্য লিখেছি। প্রথম বাক্যটা হচ্ছে মাদার লাভস হার চাইল্ড, আর দ্বিতীয় বাক্যটা হচ্ছে ট্রিজ গিভ আস অক্সিজেন। এখানে দুইটা সেন্টেন্স আছে। এখন অ্যাকশনটা এই বাক্যে কি? প্রথম বাক্যে দেখো, মাদার লাভস, মা ভালোবাসেন, তাহলে ভালোবাসাটাই হচ্ছে এখানে অ্যাকশন, সো এটা হচ্ছে ভার্ব। আর দ্বিতীয় বাক্যটা হচ্ছে ট্রিজ গিভ, মানে গাছ আমাদেরকে দেয়, তাহলে এখানে গিভ হচ্ছে কাজ বা অ্যাকশন, সো এই দুইটা হচ্ছে ভার্ব। এখন প্রথম বাক্যটাতে খেয়াল করে দেখো, ওই লাভের সাথে একটা এস আছে, কিন্তু দ্বিতীয় বাক্যটাতে কিন্তু লাভ মানে গিভের সাথে কোনো এস নাই। তাহলে অবভিয়াসলি দুইটা বাক্যের মধ্যে কিছু না কিছু ডিফারেন্স তো আছেই, এবং সেই ডিফারেন্সটা সংগঠিত হয়েছে ভার্বে। তাহলে এইটা দেখো একটা রুলস। এখন রুলসটা কি আমি সেটা বলবো, খেয়াল করে দেখো ভালো করে, এইবার বাক্যটা বোঝো। ইফ দ্য সেন্টেন্স ইজ ইউনিভার্সাল ট্রুথ আর হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ইট উইল বি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তার মানে আমার টেন্সটা হতে হবে কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কখন হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স? যখন একটা বাক্য হবে ইউনিভার্সাল ট্রুথ, মানে চিরকালীন বাধ্যবাধকতা, সৃষ্টি লগ্ন থেকে এখন পর্যন্ত যেটা একই রকমভাবে চলতে আছে, সেটাই হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। আর হ্যাবিচুয়াল ফ্যাক্ট হচ্ছে যেটা আমরা অভ্যাসগতভাবে করে থাকি, যেমন আমি স্কুলে যাই, আমি ভাত খাচ্ছি, আমি ঘুমাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের হ্যাবিচুয়াল ফ্যাক্ট। তো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আর যদি টেন্সটা আমার প্রেজেন্ট ইনডিফিনাইটে থাকে আর আমার সাবজেক্টটা যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে আমার সাবজেক্টটা হতে হবে থার্ড পারসন আর একজনই, তাহলে অবশ্যই আমার ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করতে হবে। এটা হচ্ছে বেসিক, মানে রাইট ফর্মস অফ ভার্বের 1 নম্বর রুলই হচ্ছে এইটা, যে আমার সবার আগে দেখতে হবে যে আমার টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে কি না, এবং সেকেন্ড দেখতে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকার পর আমার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা। যদি এই দুটো মিলে যায়, তাহলে অবশ্যই আমার ব্র্যাকেটে যে ভার্ব আছে তার সাথে একটা এস অথবা ইয়েস যুক্ত করতে হবে। যেমন এই যে দেখো, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, ঠিক এভাবেই থাকবে, রাইজটা ব্র্যাকেটের মধ্যে থাকবে, যেহেতু সূর্য সারা জীবন, মানে এটা ইউনিভার্সাল ট্রুথ, মানে একেবারে সৃষ্টি লগ্নেও এটা পূর্ব দিকে উঠেছে, এখনও উঠতেছে এবং উঠবেই, সো এখানে রাইজ আর হবে না, এটা রাইজেস হবে। ঠিক একইভাবে একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট দেখো, দ্য বয় রিড এ বুক, সে একটা বই পড়ছে, এটা অভ্যাসগত একটা তার বিষয়। তো এখানেও দেখো এটা ইনডিফিনাইট, যেহেতু কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং আমার একটা বালক সম্পর্কেই বলা হচ্ছে, সো এখানেও দেখো রিড আর থাকবে না, এটা হয়ে যাবে রিডস। ঠিক একইভাবে এভরিবডি লাভ ফ্লাওয়ার কখনো হয় না, এভরিবডি লাভস ফ্লাওয়ার, এভরিবডি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় নাম্বার রুলসে যাব। খেয়াল করো ভালো করে, ইফ in the sentence there is today, now, at this moment, at this time, the sentence will be present continuous tense. That means যদি দেখা যায় যে তোমরা যে সেন্টেন্সটা পাচ্ছ সেই সেন্টেন্সের মধ্যে এই ওয়ার্ডগুলো রয়েছে বা এই ওয়ার্ডগুলো সেন্টেন্সটার মধ্যে আছে, যেমন there is today, now, at this moment, at this time, তাহলে বুঝতে হবে আমাকে এখানে ব্র্যাকেটের ভার্বটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করতে হবে। ওকে, খেয়াল করে দেখো, ওখানে শুধু কি দেওয়া আছে, ওখানে দেওয়া আছে রেইন, কিন্তু আমাকে বুঝতে হবে যে যেহেতু টুডে দেওয়া আছে, সো ইট ইজ রেইনিং হবে।
ঠিক আছে। রহিম ইজ প্লেইং ক্রিকেট নাও, যেহেতু নাও দেওয়া আছে সেই কারণের জন্য আমার ওখানে টেন্সটা কি হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে অ্যাম ইজ আর মূল ভার্ব প্লাস আইএনজি। ভালো করে একটু খেয়াল করে দেখবে, যদি এই ওয়ার্ডগুলো ইন্ডিকেটেড থাকে সেন্টেন্সের মধ্যে, দেয়ার ইজ টুডে, নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, তাহলে অবশ্যই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। এই যে দেখো এই বাক্য দুটো, দ্য গার্লস ড্যান্স নাও, তাহলে এই বাক্যটা আমরা যখন কনভার্ট করব তখন আমরা কি করব, ড্যান্সটা হয়ে যাবে আর ড্যান্সিং, যেহেতু নাও আছে। ঠিক একইভাবে যেহেতু পরের বাক্যটা দেখো দিস মোমেন্ট, এটাও কন্টিনিউয়াস ফর্মে বোঝাচ্ছে, সেই জন্য ওয়াচ হয়ে গেল আর ওয়াচিং। এইবার দেখো একটা ছবি, একটা কক্সবাজারের একটা ছবি। এবার তোমরা রুলসটা দেখো, ইফ ইন দ্য সেন্টেন্স দেয়ার ইজ জাস্ট, অলরেডি, রিসেন্টলি, জাস্ট নাও, ইয়েট, এই ওয়ার্ডগুলো যদি থাকে, কি কি, জাস্ট, অলরেডি, রিসেন্টলি, জাস্ট নাও, ইয়েট, তাহলে সেন্টেন্সটা আমার কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হ্যাভ, হ্যাজ মূল ভার্বের সাথে, মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন আই হ্যাভ রিসেন্টলি ভিজিটেড কক্সবাজার, এই দেখো এখানে হ্যাভ রিসেন্টলি ভিজিটেড, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। খেয়াল করে রাখবে ওয়ার্ডগুলো কি কি, জাস্ট, অলরেডি, রিসেন্টলি, জাস্ট নাও, ইয়েট। এইবার আরেকটা ইম্পর্টেন্ট রুল, এটা খুবই ইম্পর্টেন্ট, যদি এই ওয়ার্ডগুলো মেনশন থাকে, কি কি, ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট মান্থ, এগো, ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট মান্থ, এগো, তাহলে সেন্টেন্সটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্সে, তার মানে V2, তাহলে গো হয়ে যাবে কি ওয়েন্ট, হ্যাভ হয়ে যাবে হ্যাড। এই কারণের জন্য কি হলো, নাইম ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে, গো এর V2 হচ্ছে ওয়েন্ট আর হ্যাভের V2 হচ্ছে হ্যাড। আচ্ছা এইবার দেখো আরেকটা রুলস, অক্সিলিয়ারি ভার্বের পর যদি বি থাকে, দ্যাট মিন্স ক্যান বি, শ্যাল বি, মে বি, শুড বি, তাহলেও কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তার মানে শুধু বি না, বির আগে অবশ্যই ক্যান বি থাকতে পারে, শ্যাল বি থাকতে পারে, মে বি থাকতে পারে, শুড বি থাকতে পারে, তাহলে এগুলো থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। বাক্যটা একটু দেখো, যে ওয়াকিং শুড বি ফর্মড, ওইখানে ফর্মে ব্র্যাকেট আছে কিন্তু ওটা ফর্মড হয়ে গেল কেন, কারণ ফর্মের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফর্মড, যেহেতু শুড বি আছে। ঠিক একইভাবে দেখো ওখানে আছে ব্র্যাকেটের মধ্যে গেইন, কিন্তু আমি কারেকশন করে এটা কি লিখেছি, গেইন। কেন গেইন লিখেছি, কারণ ক্যান বি আছে, তাহলে ক্যান বি, কুড বি, শ্যাল বি, মে বি, শুড বি, এরপর অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, মানে হ্যাভ, বির পরে V3। আচ্ছা এরপরে আরেকটা রুলস দেখো, এই রাইট ফর্মস অফ ভার্ব মানে অনেকগুলো রুলস, যে রুলসগুলো তোমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় যেটা আসবে তোমরা চিন্তা করবে যে কোন রুলসটা, তাহলে কোন রুলসের মধ্যে এই সেন্টেন্সটা পড়ছে, ঠিক সাথে সাথে ওটা চিন্তা করে তখন সঠিকটা নির্বাচন করে ওটাতে টিক দিবে। যেমন এই রুলসটা এবার দেখো, অক্সিলিয়ারি ভার্বের পর যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তাহলে কি হবে, পাস্ট পার্টিসিপল হবে। কখন হবে, যদি হ্যাভ থাকে, যদি হ্যাজ থাকে, যদি হ্যাড থাকে। যেমন এই বাক্যটা দেখো, এখানে ব্র্যাকেটের মধ্যে প্রথমটাতে কি আছে, মেক, কিন্তু আমি কি লিখেছি, মেড লিখেছি, কারণ মেডের আগে আছে হ্যাভ। অল দ্য ফেমাস পার্সন অফ দ্য ওয়ার্ল্ড হ্যাভ মেড দ্য বেস্ট ইউজ অফ টাইম, হ্যাভ মেক কখনো হয় না, অলওয়েজ হ্যাভ মেড হয়, কারণ হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, মানে V3। ঠিক একইভাবে দ্বিতীয় বাক্যটা দেখো, এখানে ব্র্যাকেটের মধ্যে হেয়ার আছে কিন্তু আমি কি লিখেছি, হার্ড। কেন হার্ড লিখেছি, কারণ দেখো আগে হ্যাভ আছে, হ্যাভের পরে কখনোই হেয়ার হবে না, হবে V3 মানে হার্ড। আচ্ছা এইবার দেখো এর পরের নিয়মটা, অক্সিলিয়ারি ভার্ব, এটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি। আমরা সবাই জানি অক্সিলিয়ারি কয়েকটা ভার্ব মানে ভাগ আছে, তার মধ্যে একটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি। এই ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, এগুলো সবই হচ্ছে মোডাল, আর মোডালের পরে সবসময় V1 হয়, মানে বেস ফর্ম অফ ভার্ব হয়। তোমরা মডেল কোশ্চেনের মধ্যে এই অন্তত 6 নম্বরে 3 থেকে 4টা সেন্টেন্স পাবা এই নিয়মটাই, যে ক্যান, কুড, শ্যাল, শুড আছে, তাহলে ওই ব্র্যাকেটের মধ্যে যা আছে সেটাই বসে যাবে, কারণ ব্র্যাকেটের মধ্যে সবসময় V1ই দেওয়া থাকে, আর শ্যাল, শুড, মে, মাইটের পর সবসময় V1ই বসে। এই যে দেখো এই বাক্যটা,
এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে কি দেওয়া আছে, ফলো দেওয়া আছে। আমি কিন্তু ফলোটাকে ফলোই রেখেছি, কারণ ফলোর আগে দেখো শুড আছে। ঠিক একইভাবে পরের বাক্যটা দেখো ট্রায়াম্প, আমি ট্রায়াম্পে রেখেছি, কারণ ট্রায়াম্পের আগে মে আছে, মে হচ্ছে একটা অক্সিলিয়ারি। তাহলে উই শুড ফলো দেয়ার ফুটপ্রিন্ট, আর পরেরটাতে ফলসুড মে ট্রায়াম্প ফর দ্য টাইম বিং। আচ্ছা, এর পরের বাক্যটা দেখো, প্রিপোজিশন টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এই নিয়মটাও না হয়তো তোমরা 3 থেকে 4টা পাবা একটা মডেল কোশ্চেনের 6 নম্বরে, অন্তত এই নিয়মটার ওপরও 3 থেকে 4টা বাক্য পাবা। খুব ভালো করে এটা খেয়াল করো। শুধু কয়েকটা টু, যেই টুগুলো দেওয়া আছে তোমাদের বইয়ের মধ্যে, তার মধ্যে একটা হচ্ছে লুক ফরওয়ার্ড টু, একটা হচ্ছে উইথ এ ভিউ টু, আর একটা হচ্ছে ইউজ টু। কী বললাম? লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু আর ইউজ টু। এই 3টা বাদে, এই 3টা টু বাদে বাকি যত টু আছে সবের পরে কিন্তু V1 বসবে। V1 মানে ব্র্যাকেটে যা আছে সেটাই বসে যাবে। ভালো করে খেয়াল করে দেখো, দ্য ম্যান হু মেক্স দ্য বেস্ট ইউজ অফ টাইম ইজ শিওর টু সাকসিড। দেখো ব্র্যাকেটে যা আছে আমি সেটাই রেখেছি, কোনো কিছু পরিবর্তন করিনি, কারণ ব্র্যাকেটে সবসময় V1 থাকে, আমি সেই V1টাই রেখেছি, কারণ আগে একটা টু আছে। শুধু 3টা টু আমি বললাম, মনে রাখবে, একটা হচ্ছে লুক ফরওয়ার্ড টু, একটা হচ্ছে উইথ এ ভিউ টু, আর একটা হচ্ছে ইউজ টু। এই 3টা টুর পর ভার্ব প্লাস আইএনজি হয়, বাকি সব টু এর পরে ওই V1টাই বসবে। যেমন এখানে নেগলেক্ট আছে, ইট ইজ নট ওয়াইজ টু নেগলেক্ট টাইম। খেয়াল করবে, খেয়াল করে লিখলেই আর কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপর দেখো অন্যান্য প্রিপোজিশনের ক্ষেত্রে কি হবে। অন্যান্য প্রিপোজিশন বেশিরভাগ ক্ষেত্রেই থাকে অফ, ফর, ইন, উইদাউট, বাই, এগুলোই থাকে। তোমাদের যে মডেল কোশ্চেনের বইটা আছে, যখন তোমরা সলভ করবা 11 থেকে 18 দেখবা প্রিপোজিশন পাবাই। তো সেটা হচ্ছে এটা খেয়াল রাখবে যে টু বাদে অন্যান্য প্রিপোজিশন এর সাথে কি যুক্ত হবে, আইএনজি। দেখো এখানে কি আছে, ব্র্যাকেটের মধ্যে আছে বিল্ড আর প্রিপেয়ার। তো আমি বিল্ডের সাথে আইএনজি যুক্ত করেছি, প্রিপেয়ারের সাথেও আমি আইএনজি যুক্ত করেছি। কেন যুক্ত করেছি? কারণ দেখো বিল্ডের আগে আছে ইন আর প্রিপেয়ারের আগে আছে ফর। সো বিকজ অফ দ্যাট রিজন এখানে এই 2টা ওয়ার্ডের সাথে কিন্তু আইএনজি যুক্ত হয়েছে। তাহলে নিয়মটা কি, যে প্রিপোজিশন অফ, ফর, ইন, উইদাউট, বাই এক্সেট্রা এগুলোর পর ভার্বের সাথে সবসময় কি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়। সে কারণেই আমি এখানে লিখেছি হি প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন বিল্ডিং আপ অ্যান এডুকেটেড নেশন। আর সেকেন্ড সেন্টেন্সটা হচ্ছে স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর প্রিপেয়ারিং ওয়ানসেলফ ফর ফিউচার। আচ্ছা, এইবার দেখো আর একটা আমি রুলস শেখাচ্ছি, যেটাও তোমরা পাবে। অবশ্যই এটা আছে তোমাদের 11 থেকে 18-র মধ্যে, এই নিয়মটাও পাবে। এখন তোমরা বলবে যে মিস আয়ের পর তো কোনো সময় ওয়্যার হয় না, তাহলে এটা কোন নিয়ম হলো যার কারণে আয়ের পরে ওয়্যার চলে আসলো? আয়ের সাথে তো আর ওয়্যার যায় না, কারণ আই হচ্ছে কি সিঙ্গুলার, তো হতে পারে ওয়াজ হবে কিংবা এম হবে। যদি ওটা পাস্ট তাহলে ওয়াজ হবে, কিন্তু ওয়্যার কেন হলো? নিয়মটা হচ্ছে এইটাই, যখন কোনো বাক্যের শুরুতে আই উইশ থাকে, যখন কোনো বাক্যের শুরুতে আই উইশ থাকে, সেই বাক্যের পর ব্র্যাকেটে যদি বি ভার্ব থাকে, আমরা জানি বি ভার্ব মানে কি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, কিন্তু শুধুমাত্র আই উইশ যুক্ত বাক্যের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আই উইশ যুক্ত বাক্যের মধ্যে ব্র্যাকেটে যদি বি ভার্ব থাকে তাহলে সেইটাতে আর আমরা কিচ্ছু বসাবো না, শুধু ওয়্যার। এটা সাবজাংটিভ মুড বলে। আরেকটু বড় ক্লাসে যখন উঠবা 9-10-এ, তখন সাবজাংটিভ মুডটা তোমরা আরও ভালো করে বুঝবা, কারণ তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স এটা লাগবে, ওটা পরে। কিন্তু এখন যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে আই উইশের পর ব্র্যাকেটে যদি টু বি ভার্ব থাকে, মানে বি ভার্ব ইউজ করার অপশান থাকে, তাহলে চোখ বন্ধ করে মনে করবে ওখানে ওয়্যার হবে, ওখানে আর কোনো বি ভার্ব বসবে না, না অ্যাম বসবে, না ইজ বসবে, না আর বসবে, না ওয়াজ বসবে, শুধু ওয়্যার। আচ্ছা, আর একটা বিষয় একটু খেয়াল করো, তোমাদের এরকম সেন্টেন্সও তোমরা পাবে। দেখো প্রথম বাক্যটা আর দ্বিতীয় বাক্যটা একই রকম বাক্য, কিন্তু প্রথম বাক্যটাতে কি আছে, দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড বি স্ট্রং, আর দ্বিতীয় বাক্যটাতে দেখো দ্য কালার অফ হিজ আইজ বি ব্লু। এখন দুটাতেই কিন্তু বি ভার্ব আছে, আমি একটাতে ইউজ করেছি আর আরেকটাতে ইউজ করেছি ইজ। এখন এই নিয়মটা কি? এই নিয়মটা হচ্ছে আমি সবসময় খেয়াল রাখবো
যে প্রথম আমার সাবজেক্ট অনুযায়ী আমার ওই বি ভার্বটা চেঞ্জ হবে। প্রথম যে সাবজেক্টটা দ্বিতীয় সাবজেক্ট না, কিন্তু মানে ফিল্ড অনুযায়ী কিন্তু চেঞ্জ হবে না, প্লেয়ার্স অনুযায়ী ভার্বটা চেঞ্জ হবে। ঠিক একইভাবে আইজ অনুযায়ী ভার্বটা চেঞ্জ হবে না, হবে কালার অনুযায়ী। যে কারণের জন্য কিন্তু ওখানে ফিল্ড সিঙ্গুলার থাকার পরেও এখানে আর হলো, কারণ চেঞ্জটা হয়েছে আমার প্লেয়ার্স অনুযায়ী। যেহেতু প্লেয়ার্স প্লুরাল, সেই জন্য আমার বি ভার্বটা হলো আর। আর ওইখানে দেখো অপোজিট, ওখানে আইসটা প্লুরাল, তারপরেও ইজ হলো, কারণ কালার অনুযায়ী ভার্ব হয়েছে। তো এইটাই হচ্ছে নিয়ম, যে এইরকম যখন কোনো ভার্ব থাকবে দি আর অফের মাঝখানে, তখন প্রথম সাবজেক্ট অনুযায়ী আমার বি ভার্ব হবে, দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী নয়। আর একটা নিয়ম, যে নিয়মের ওপর তোমরা 2-3টা বাক্য পাবে এই 6 নাম্বারটা সলভ করতে গিয়ে। তারপর আমি একটু এটা হাইলাইট করে দিয়েছি, কারণ যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। সেটা হচ্ছে ওয়াইল দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, তাহলে অবশ্যই তারপরে যে ভার্বটা থাকবে তার সাথে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হবে। যেমন ওয়াইল ওয়ার্কিং ইন দ্য গার্ডেন এ টাইগার প্লেফুলি বিট হিম। তো ওয়াইল ওয়ার্ক না, ওয়াইল ওয়ার্কিং। ওয়াইল যুক্ত কোনো বাক্য যদি থাকে, তারপরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে সবসময় আইএনজি যুক্ত হয়। আচ্ছা, আর একটা সেন্টেন্স একটু খেয়াল করো। আমরা রুলসের একেবারে শেষের দিকে এসে গেছি, অনেকগুলো রুলস। সো তোমরা খুব ভালো করে এই রুলসগুলো মনে রাখবে। যখন সলভ করতে যাবে তখন তোমাদের কিন্তু 1 সেকেন্ডের মধ্যে মনে করতে হবে যে এটা কোন রুলসের মধ্যে পড়ে, তাহলে এই রুলস। আর ইংলিশ গ্রামার একটা জিনিস মনে রাখবে, যে এটা কিন্তু মানে একদম তুমি ইজকে আর লিখতে পারবে না, আবার আরকে ইজ লিখতে পারবে না। যেটা ইজ সেটা ইজি হবে, যেটা আর সেটা আরই হবে। আর এই জন্যই এতগুলো নিয়ম কানুন, মানে তুমি নিয়মকে কখনো ভঙ্গ করতে পারবে না। দেখো এই বাক্যটা, দেয়ার বি এ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ। এখানেও দেখো বি ভার্ব আছে। তোমার নিয়মটা হচ্ছে যে তোমার পরের ভার্বটা যদি পরের সাবজেক্টটা যদি তোমার প্লুরাল হয় তাহলে আর হবে, আর পরের সাবজেক্টটা যদি তোমার সিঙ্গুলার হয় তাহলে ইজ হবে। যেমন এখানে এই হাই স্কুল বলছে, যেহেতু এটা সিঙ্গুলার, সো এখানে ইজ হবে। কিন্তু যদি এখানে মেনি হাই স্কুলস থাকতো তাহলে কিন্তু দেয়ার আর হতো, দেয়ার আর মেনি হাই স্কুলস। কিন্তু যেহেতু এখানে এ আছে, সো এখানে ইজ হলো। আচ্ছা, আমরা একটু ইভ্যালুয়েশনের দিকে যাই। দেখো বাই দিস টাইম আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কিন্তু এম ইজ আর মূল ভার্ব প্লাস আইএনজি, দের সাথে যেহেতু আর হয় সেই জন্য আর হলো, আর মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো। এইবার দেখো দ্য মুন সাইন লাস্ট অ্যাট নাইট। আচ্ছা, যেহেতু মুন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং টেন্সটা কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, অবশ্যই এটার সাথে এস যুক্ত হবে। আচ্ছা, এবার পরের বাক্যটা দেখো জাস্ট। আমি রুলসের মধ্যেই কিন্তু শিখিয়ে দিয়েছিলাম জাস্ট থাকলে কি হয়, জাস্ট থাকলে হয় কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার মানে হ্যাভ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এগুলো হচ্ছে একেবারেই বেসিক নিয়ম এবং এভাবেই তোমাদের চেঞ্জগুলো করতে হবে। ভুল থাকবে, ভুলগুলোকে সঠিকভাবে লিখতে হবে। আমরা এবার একটা প্যাসেজের মতো করে দেখব। দেখো এখানে কি বলছে, মিতা অ্যান্ড রিতা আর 2 ফ্রেন্ডস, দে গো টু স্কুল নাও। দেখো নাও আছে, নাও মানে কি, নাও হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এটা শিখেছিলাম রুলসের মধ্যে, তার মানে গো কিন্তু হবে না, কি হবে দে, দের সাথে এম ইজ নাকি আর, অবশ্যই আর, আর গো মূল ভার্ব তার সাথে আইএনজি যুক্ত হলো, তাহলে দে আর গোয়িং টু স্কুল নাও। রিতা ডিড নট কাম টু স্কুল 1 উইক। মিতা জাস্ট, এই যে জাস্ট আছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে মিতা যেহেতু মিতার সাথে হ্যাজ হবে, তাহলে মিতা হ্যাজ সি, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন, হার আফটার সাম ডেজ, সো দে বি আছে এখানে দি, তার মানে আর হবে, দে আর ভেরি হ্যাপি টু সি ইচ আদার, দে টেক টি অন দ্য ওয়ে রেগুলারলি। আমি অ্যান্সারটাও দিয়ে দিলাম, একটু দেখো। তার মানে রুলস জানলে, দেখো তোমরা প্রথমে রুলস জানলে, এইবার যখন সলভ করবা এখন কি আর কঠিন মনে হচ্ছে? মনে হচ্ছে না। তাহলে রুলসটাই মেন। যখন রুলসটা আমরা পুরোপুরি নিজেদের মধ্যে আয়ত্ত করে নিতে পারবো তখন কোনো ধরনের সলিউশনই কোনো কঠিন মনে হবে না। আচ্ছা, এখন একটা জিনিস আমরা খেয়াল করব, এই ফিল ইন দ্য গ্যাপসটা একটু দেখো। এটা আমাদের মডেল কোশ্চেন থেকে নেওয়া, এটা 11 নম্বর মডেল কোশ্চেনে আছে।
ধরে নাও এটাই হচ্ছে আমাদের কি, এটা অনুযায়ী আমাদেরকে করতে হবে। তো এখানে একটা পুরো সেন্টেন্স, পুরো একটা প্যাসেজ দেওয়া আছে, যার মধ্যে প্রত্যেকটা ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে ওগুলোই ভার্ব, এবং ওই ভার্বগুলোকেই আমাদেরকে চেঞ্জ করতে হবে। এটাকে একটা তোমরা ধরে নিতে পারো যে এটা অনুযায়ী হবে আমাদের কোশ্চেন, বা এরকমই হবে ফরম্যাট। তো এই অনুযায়ী আমরা যদি দেখি, এখানে দেখো লুক, কাম, হ্যাভ, এগুলো প্রত্যেকটাই ব্র্যাকেটের মধ্যে আছে, তার মানে এই ভার্বগুলোই আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করার আগে প্রথমেই আমাদের যে জিনিসটা দেখতে হবে, আমাদের টেন্সটা কোন টেন্সে আছে। টেন্স কোন টেন্সে আছে, কোনো না কোনো একটা ভার্ব তো আছেই, যেই ভার্বটা আমাদের প্রেজেন্ট অথবা পাস্ট বলে দিবে যে প্যাসেজটা আমাদের প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে। ভালো করে খেয়াল করলে আমরা দেখতে পাই, কি দেখতে পাই, এখানে আছে দেখো একেবারে জি নাম্বারের সাথে যে সেন্টেন্সটা, হি ড্যাশ থিন অ্যান্ড ওর এ লুঙ্গি। ওর কিন্তু কোনো প্রেজেন্ট টেন্স না, ওর হচ্ছে তোমার পাস্ট টেন্স। তাহলে একটু খেয়াল করে দেখো, আমি প্রত্যেকটাই তোমাদেরকে সলভ করে দিয়েছি, এই বাক্যটা পাস্ট টেন্সে আছে, ঠিক আছে। দেখো লুক, এখানে আবার বলা আছে কি কন্টিনিউয়াসলি তোমাদেরকে চেঞ্জ করতে হবে। আমি অ্যান্সারগুলো বলে দিলাম। এইবার যে জিনিসটা আমি তোমাদেরকে জাস্ট একটু দেখো, পরীক্ষায় প্রশ্নটা আসবে এইভাবে। আমাদের যে অনলাইন হোম টেস্ট আসছে সেখানে পরীক্ষায় প্রশ্ন হবে এরকম, আই ইউজুয়ালি গো টু বেড অ্যাট 11 PM। এখানে যে 4টা অপশান আছে, অবভিয়াসলি যেহেতু ইউজুয়ালি আছে, আই আছে, এখানে গোই হবে। আর্লি রাইজিং, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিপস হবে। তারপরে রেইনি সিজন, এটার সাথে হ্যাজ হবে। আই উইশ, আই ওয়্যার, ডেড। তো এই তোমাদের আজকের ক্লাস রাইট ফর্মস অফ ভার্বের ওপরে, এটাই ইম্পর্টেন্ট টপিক ক্লাস 7-এর। তোমরা ভালো করে রুলসগুলো গো থ্রু করবা, একেবারে এক থেকে যেভাবে আমি দেখালাম এগুলোর মধ্যে থেকে এভাবে প্রশ্ন হবে, খুবই সহজ প্রশ্ন হবে, সবগুলোর অ্যান্সার তোমরা ইনশাল্লাহ সবগুলোরই অ্যান্সার করতে পারবে। তো ঠিক আছে, তাহলে সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো, দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।